হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৬১তম পর্বের শেষাংশ। উপন্যাস পাঠিয়ে আছি আমি তারিফ। রাত প্রায় ১:৪৫ ঘরে, অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ। মাথার উপর ঝুলছে হলুদ আলোর লাইট, সামনেই ১৪ শিকলের জেল। সন্ধ্যার পর থেকে লোকটাকে একইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশ। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা। হঠাৎ কোনো কিছুর টুংটাং শব্দ কানে যেতে চেয়ারে বসা লোকটার ঘুম হালকা হয়ে আসলে সে ঘুমন্ত চোখ টেনে সামনে তাকাতে চাইল, কিন্তু ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক এক পুলিশ। লোকটার হেলিয়ে পড়া গার্ডটা মুহূর্তে সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্র মহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। সে চোখ টেনে সামনে তাকাতে দেখল খুব পরিচিত একটা মুখ, কিন্তু তিনি তৎক্ষণাৎ মনে করতে পারল না এই মুখটা আসলে সে কোথায় দেখেছিল। অজ্ঞাত লোকটার কপাল কুঁচকে আসে ভদ্র মহিলাটি কে তা স্মরণ করতেছে। ততক্ষণে পরিপাটি শাড়ি আর লম্বাটে মহিলাটি লোকটার মুখোমুখি চেয়ার টেনে বসতে বসতে কৌতুক স্বর করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতো হারামি আছিস নাকি আরও লেভেল বাড়িয়ে নিজের উন্নতি করেছিস? কোনটা? আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামিপনার লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি। দেখ, তোর টানে চলে আসলাম। নাইস টু মিট ইউ অ্যাগেইন দোস্ত। কথাটা বলে সুফিয়া খান হাত বাড়াল চেয়ারে বাঁধা জসিমের দিকে, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থতার টেবিলের এক পাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায় সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মিলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজনের আবার দেখা হলো, চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটিকালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া আর তার মোহনীয় সৌন্দর্য মধ্য বয়সে এসেও যেন ভাটা পড়েনি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীত লাগছে সুফিয়াকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদে এসে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মেলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ঝটকায় হাত সরিয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম। আফটার অল তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা। অনেকদিন পর দুজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দে দেখি তোর হাতটা, কোথায় ব্যথা পেলি? কথাটা বলে সুফিয়া খান টেবিল ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখল বাম হাতের তালুতে ছোট একটা সুই ঢুকে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে তিনি গলা উঁচিয়ে ডাকল শিকলের বাইরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল, কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করল। দ্রুত একটি ছোট বোতলের পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসল টেবিলের উপর জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলে, পানিটা খা তো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দিব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করল। ছোট বোতলের সম্পূর্ণ পানিটাই পান করল সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের উপর বসতে বসতে খেয়ালি করে বলল, দেখলে দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা। নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পিছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এসবে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত।
সুফিয়া খানের কথায় জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারো পেছনে কিছু করিনি। আমি এসবের কোনো কিছুই জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটা বোঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা নরম মনের মানুষ তো, সেজন্য তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে। নরম মন নিয়ে কি কখনো রাজনীতি হয় তুই বল? রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতো শক্ত, যেন এক থাবায় শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলেই না সে হলো আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি তাকে আরও 15 বছর আগে না করেছিলাম। রাজনীতি তোমার জন্য না নিহাল, তুমি ছেড়ে দাও। সামাল দিতে পারবা না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনল না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তারই সামাল দিতে হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এইভাবে সামাল দিবে সে আমার ছেলেদের রক্ত ঝরিয়ে? আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিচ্ছি যে তার জন্য বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনৈতিক দণ্ডে ভিড়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করতো তাহলে। কিন্তু না, তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টান দিল সে। মা হয়ে আমাকে তো এসবে আসতেই হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের পোঁঠা জমা হতেই জসিম ভয়ার্ত মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া। আমি সত্যি তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামে ছিলাম না যেদিন হৃদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যায়ভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসল সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের উপর শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি নাকি কারো অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পিটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ। সেজন্য তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব। তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে, যাতে তোর হারামিপনের লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চিনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতন ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দিবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়েই পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নেবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতো বলে রোজ দেখা হতো তাদের। সেজন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়ত। সহজ সরল নিহালকে অনেকটা কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতে ধরা পড়ে যায় এবং সেদিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গণ্য করা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকে তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতার দাপট দেখার মতো ছিল। সুফিয়া নিজেও অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতের ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতন গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সে সময় সুফিয়ার হাতের মার খেয়ে লোকলজ্জার ভয়ে সে বাংলাদেশে চলে আসে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে, এক নেতার মেয়েকেও বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহালও সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে হৃদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে। তখন
পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহালের যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছালো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছপা হয় না জসিম। সুফিয়া তখন নিজের ক্যারিয়ারের সব কিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে, কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল, সেজন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেজন্য কারণে অকারণে এমন বহুবার বহুরকম মিথ্যে কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমার আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয়, সেসব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলো কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারল সুফিয়া স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক সকল মামলাগুলোই সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সুফিয়ার হাতেই থাকবে, তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না। সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করল নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখত, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলত সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেবার ইলেকশনের আগে আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করে বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিশেষ একটা পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারল ছেলে নিহালের হলেও স্বভাব সুফিয়ার থেকেও 10 কাঠি উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলের পেছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেস্তে নিস্তেজ হয়ে গেল। চারিদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো। যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্রের চক আঁকতে হয়েছিল, সে মাঠ বছর ঘুরতে না ঘুরতে নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ওই মাথা করে লন্ডনে যাতায়াত করত নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দলে থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা ব্যবসাও দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসায় জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকেও রাজনৈতিক মাঠে নামালো। কারণে অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো, কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদীপ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়ে বুঝতে পারল। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্টে থেকে আসার রাদীপ খানের উপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে, এবং সেখানের মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। 2 পা কেটে আজও বেডে রেস্টে আছে সে। সেজন্য তিনি শপথ করে রেখেছিলেন অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকে জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগ পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। ট্রাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মধ্যেও সুফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিয়ে আসলো এসবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে পার্টি অফিসের বাইরে থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে।
আজ প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারো খবর নেই। জসিমের পরিবার আদৌ ওর খবর জানে কিনা সেটাও বলা দেয়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমকে এতদিন গায়েব করে রাখার পেছনে যে সুফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহের বশে সুফিয়া এখানে আটকে রেখেছে নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন, আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো একবারই কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া সত্যিটা জেনেও যায় তাহলে বড়জোর কি করবে? জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে। এটাই তো। বিচারে বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ব্যাস। কারণ হৃদ খান এখনও জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবেন আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া খান যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায়ও চলছে, চলাটাও স্বাভাবিক। দেখ, আমি এই পলিটিক্স খেলতে চাইনি বলে আরও অনেক বছর আগে স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আমার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল বলে সেজন্য তুই বারবার খেলতে পারিস। সে মন থেকে চিন্তা করে, কিন্তু আমি ভাই এই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্য যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমি তোর সাথে ভালো, তুই খারাপ তো আমি তোর থেকে দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেজন্য হুটহাট রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না, খুবই শান্ত মস্তিষ্কে থাকি। হই হুড়লোড় করে লোক জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পাবে না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাইরে পুলিশ, ভিতরে তোর সাথে আমি। বাইরের পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুবই রিস্কি, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করবি ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারার দায় তুইও ফেসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তওবা তওবা, তোর এই মনে হয় তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরে তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনি মরে যাবি ভাই। তোকে মেরে আবার আমার হাত নষ্ট করতে হবে কেন? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের নয় বলল, অবশ্যই তুই সুস্থ, সেটা আমি দেখছি, থানার পুলিশরা দেখছে, কারাগারে সিসি ক্যামেরা দেখছে। আমরা সবাই জানি তুই সুস্থ, কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে। অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তের চাপে মারা যাবে। ডক্টরের রিপোর্টে তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে হয় জসিম ভয় পেল। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট দেখবি। কথা বলে সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে ডাকলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতের ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্টস। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে। পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগে নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারছিস। তোর সাত কপাল ভাই, আমার মতন এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখ।
ডাক্তারের রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সব কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে চাচ্ছিস। আমি জানি আমার কিছুই হবে না। অকারণে কারো ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চালা নিজের। আমি এখানে আসতে দুজন হাত মেলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি আবার দরদ দেখিয়ে তোকে পানীয় খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সুইটা কোনো সাধারণ সুই ছিল না, ওইটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যেও আরেকটা পয়জন ছিল, যেটা তোর ব্লাড সার্কুলারকে মাত্রাতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড়জোর 5 ঘন্টা। এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দিবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীর রহুত থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটো একটা অপরকে প্রতিশোধক, অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। তাই তোর বডির পোস্টমর্টেম করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গে কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে ভয় পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না। লাস্ট একটা সুযোগ দাও, তারপরেও প্রাণে মেরো না আমায়। আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকারে সুফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনে তোকে খুঁজছে মারতে। সেজন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই, বাপ ছেলে অবধি যাওয়ার আগে। শুন জসিম, তোরে একটা মনের কথা বলি। তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইড়া খাটাস আমার ফিলিংস বোঝে না, অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষপান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়াটা ঠিক হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপরেও আমি দোয়া করব তুই জাহান্নামে ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতেই জসিম হাউমাউ করে চিৎকার করতে লাগলো। সুফিয়া খান বিরক্তির স্বরে বলল তখন, তোর মতন আমার পরিবারও এমন করেই কেঁদেছিল। সেদিন কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপরও তোর ভালোর জন্য বলে যাই, তুই যত হাইপার চিৎকার করবি, তত দ্রুত তোর শরীরে বিষের অ্যাক্টিভ হতে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেই জন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক হারাবি। এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামল সুফিয়া খানের। গম্ভীর মুখর সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখে পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদ চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের উপরে। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটার সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনও অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন, মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে। হৃদের ফুল বেড রেস্টে থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না, সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে। রেগুলার চেক আপ পর্যন্ত করাচ্ছে না সে। বাড়িতেও ফিরে না, আবার সুফিয়া খানের সঙ্গেও কথা বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন, রাদীপ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করছে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপর রেগে আছে, হয়তো কারোর সঙ্গে কথা বলছে না তাই বলে। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? যা হবার তা তো হয়েই গেছে। অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সব কিছু ভুলে আপাতত সবার মায়ের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখলে ভয় পাচ্ছে,
কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ের কাছে। তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হসপিটালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার, নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ, এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছে না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে। তাজা রক্তে তিনি আঁতকে উঠল। বুঝতে পারল হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? তুমি আবার মারামারি করেছ? তোমাকে না বলেছি মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ, আমি কিছু বলছি তোমাকে। সামনের টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তীর মেজাজে বলল, তোমাকে না করেছিলাম না আমাকে ভারতী দরদ না দেখাতে? তারপরও কাহিনী করো, বালের নাটক আমাকে দেখাবা না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরও চেতে উঠল। রাগে রিডি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল, তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে দিয়েছ? আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না। আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি, সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে ওঠে। তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটায় তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বুঝাতে চেয়ে বলল, দেখো, কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ, তুমি চাইলে সব কিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। শি নিডস ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরও। সবটা শেষ করে বলছে, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তীর করে বলল, কোনটা বেশি দেরি হয়নি? তুমি আমাকে বোঝাও। আমার বউ অন্যের বউ হয়ে গেছে সেটা, নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি দেরি হওয়া বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুঁতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আমার আর নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো, সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো। সম্পর্কে না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলে হৃদ হনহনিয়ে বাড়ির ভেতরে হাঁটল। সুফিয়া খান ঘাড় গড়িয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারে না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিচের ভেতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতিতে তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই। তবে তিনিও সহজে হার মানার মানুষ নয়। যে কোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাল্লাহ। এই সব কিছুর জন্য প্রয়োজন মায়া দ্রুত সুস্থতা নিশ্চিত করা। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।